ফুটবলের উপরে আঘাত নেমে আনা হচ্ছে। যেভাবে ফুটবল বড় ম্যাচ, যে বাঙালির আবেগের বড় ম্যাচ, ডার্বি ম্যাচ, যে ম্যাচ দেখার জন্য গোটা যুবভারতীর 65,000 থেকে 70,000 স্টেডিয়াম, 70,000-এর দর্শক, যখন বিধাননগর সাউথ থানায় আমাকে নিয়ে যাওয়া হয়, আমার কাছ থেকে ওয়ালেট নিয়ে নেওয়া হয় এবং ফোন তো আমি আর পাইনি, আমাকে সোজা লকআপে ভরে দেওয়া হয়। লকআপে ভরে দেওয়া হয় এবং আমি তখন যে পুলিশ বা কনস্টেবলরা ছিলেন তাদের আমি বলি যে আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দেওয়া হোক। তারা বলেন আজকে কিচ্ছু হবে না, সব যা হবে কালকে সকালে বা থানা থেকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। কোট আনকোট ভালো ছেলেকে পুলিশ হঠাৎ করে তুলে নিয়ে চলে গেল কেন? পুলিশ নিজের ইমেজটা না সাধারণ মানুষের কাছে এমন একটা করে রেখেছে যে পুলিশ দেখলে উড়ি বাবারে জুজু আসছে, এরকম একটা ব্যাপার। পুলিশ সুরক্ষার দায়িত্বে নেই, পুলিশ এখন ভয় দেখানোর দায়িত্বে আছে। মানে এখন ছোটদেরকে যদি ভাত খাওয়ানো হয় তাহলে ওই দেখো পুলিশ আসছে, এটা একদম সার্থক হচ্ছে। আমার সঙ্গে আছে রজত শুভ্র নন্দী, ইস্ট বেঙ্গলের সমর্থক, হাওড়ার বাসিন্দা, দক্ষিণ বাক্সারায় বাড়ি। গতকাল তার পরিকল্পনার মধ্যে হয়তো ছিল যে ডার্বির ম্যাচ দেখতে যাবে, ম্যাচ ক্যান্সেল হয়। গ্রুপের মধ্যে কি আলোচনা হয়েছে কেউ জানে না, সে অন্তত কোনো আলোচনা করেনি। গ্রুপের কথা গ্রুপের লোকেদেরই জানার কথা, কিন্তু গ্রুপের লোকেদের বাইরেও পুলিশ জেনেছে, ইন্টারসেপ্ট করেছে। দুপুরবেলা বাড়িতে পুলিশের কড়া নাড়া। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আমরা শুনতাম, দুয়ার এটি ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো, এখানে রাত্রিবেলা ছিল না, দুপুরবেলা। রজত শুভ্রর বাড়িতে, রজত শুভ্র বাড়ি আছে, ওপরে পুলিশ এলো, তাকে নিয়ে গেল। সাঁতরাগাছি থানা থেকে পুলিশ এসেছিল, ওর মুখেই শুনো, এসে তাকে নিয়ে গেল। আর তারপর গিয়ে আজ সকালে 10:30টার সময় কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মেনশন করার পর রাজ্য সরকারের আইনজীবীদের ডেকে মহামান্য প্রধান বিচারপতি ইন্টারভেন করে নির্দেশ দেওয়ার পর কিন্তু রজত শুভ্রকে ছাড়া হয়েছে। এটা কি একটা সাধারণ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এই ধরনের জিনিস চলতে পারে? ক্রিমিনাল ছিল না, ওর বিরুদ্ধে কোনো কগনিজেবল অফেন্স ছিল যে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে হবে। পুলিশ নাকি বলছে ওকে সেফ কাস্টাডি দিয়েছে। কিসের সেফ কাস্টাডি? জবাব দিতে হবে। কিন্তু তার আগে আপনার ওর মুখ থেকে শুনুন কি হয়েছিল ওর সাথে। কালকে দুপুর 12টা নাগাদ হঠাৎ করে আমার কাছে পুলিশের কন্ট্রোল রুম থেকে ফোন আসে, যে ওনারা আমাকে বলেন যে তুমি যে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে রয়েছো সেখান থেকে যুব ভারতীতে একটা প্রতিবাদ মিছিল হবে, সেখান থেকে পুলিশের ওপর আক্রমণ হতে পারে, এরকম একটা আমাদের কাছে খবর রয়েছে, তো তুমি সেই প্রতিবাদ মিছিলে যাবে। তো আমি তখন স্যারকে বলি যে স্যার আমি তো এরকম কোনো পোস্ট দেখিনি কোনো গ্রুপে। তো তখন উনি বলেন যে না, আমরা এরকম অনেক পোস্ট পেয়েছি, তো তোমাকে বারণ করা হয়েছে, তুমি যাবে। তো ভালো কথা, আমি ঠিক আছে দেখছি বলে আমি ফোন রেখে দিই। তার কিছুক্ষণ বাদে 5-7 মিনিট পরে বারুইপুর থেকে একজন মিস্টার মন্ডল বলে ফোন করে আমাকে জানতে চান যে দাদা কোথায় যেতে হবে, যুব ভারতীর কোথায়, কোন গেট নাম্বার, কোথায়, কার সাথে যোগাযোগ করতে হবে। আমি তখন তাকে বলি দাদা আমি কিছুই জানি না, আপনি যুব ভারতী চলে যান, গিয়ে সেখানে গিয়ে আপনি খোঁজ পেয়ে যাবেন। তিনি ফোন কেটে দেন। তার 5 মিনিট বাদে বারুইপুর থানা থেকে আমার কাছে ফোন আসে এবং সেখানে আমাকে মেনশন করা হয় যে আমার নেতৃত্বে নাকি একটা মিছিল বেরোনো হবে, সেই মিছিলের আমি লিড করবো এবং কয়েকশো মানুষ সেই মিছিলের মাধ্যমে যুব ভারতী থেকে প্রতিবাদ দেখাবে। তা আমি তখন স্যারকে বলি স্যার এরকম আমি তো কিছুই করিনি। বলছি না, আমাদের কাছে খবর আছে তুমি বাড়িতে থাকবে, বাড়ি থেকে বেরোবে। আমি বললাম ঠিক আছে বলে ফোন রেখে দিই। তার কিছুক্ষণ বাদে বিগার্ডেন থানা থেকে 3 জন স্যার আসেন, এসে আমার সব কিছু শোনেন। শোনার পর আমাকে বলেন তুমি নেতা হয়ে গেছো, র্যালি বার করছো, এই ধরনের মন্তব্য করার পর আমার বাবার ডেজিগনেশন শোনেন এবং শোনার পর বলেন যে না, এটা আমাদের থানার এরিয়ার মধ্যে পড়ে না, থানার এরিয়ার মধ্যে পড়লে আমাকে গ্রেফতার করে নিতে হবে, তোকে আমি ছেড়ে দিই। তোদের সাঁতরাগাছি থানা থেকে লোক এসে তোর সাথে কথা বলে ওনারা চলে যান। তারা 8 ঘন্টা 45 মিনিট বাদে সাঁতরাগাছি থানা থেকে পুলিশ আসে, উইদাউট এনি নোটিস বা কোনো কাগজ না দেখি আমাকে বলে যে বড়বাবু তোমাকে ডাকছে, তোমাকে ওখানে যেতে হবে বলে আমি ওনাদের সাথে যাই। গাড়িতে যাওয়ার সময় আবার আমার কাছে একটা ফোন আসে, সেই ফোনে সেম একই জিনিস প্রশ্ন করা হয় যে দাদা কোথায় যেতে হবে, কোন সময় যেতে হবে যুব ভারতীতে। আমি বলি আপনি আমার নাম্বারটা পান কোথা থেকে, আমি তাকে জিজ্ঞাসা করি। তো তার উত্তরে তিনি বলেন যে রাজু বলে একজনের কাছ থেকে সে আমার ফোন নাম্বারটা পেয়েছে। সেটা পুলিশের যে স্যাররা আমাকে নিয়ে যাচ্ছিলেন তারাও শুনে লাউড স্পিকারে ফোন ছিল। তারপর আমাকে 3টে নাগাদ সাঁতরাগাছি থানায় নিয়ে যাওয়া হয়, রাত 12টা অবধি বসিয়ে রাখা হয়, বড়বাবু আসবেন।
কিন্তু বড়বাবু সেই 12টা সাড়ে 12টার সময় আসেন, এসে আমার কাছ থেকে সব কিছু শোনেন। শোনার পরে আমার বাবার সাথে কথা বলেন, বলার পর বলেন যে থাক, ও এখন এখানে থাকবে, ও এখানে সেফ কাস্টাডিতে রয়েছে। আজকে যদি যুবভারতীতে কিছু হয়ে যেত তাহলে তার সম্পূর্ণ দায় যেহেতু ওর উপর পড়তো, তাই আমরা তাকে আগে থেকে এনে এখানে কাস্টাডি দেওয়া হয়েছে। তো আমার বাবাদের বলেন আপনারা বাড়ি চলে যান, ও এখানে থাকুক, বিধাননগর থেকে যদি কোনো ক্লিন চিট এসে যায় আমরা আপনাকে ফোন করে ওকে ছেড়ে দেবো। তো বাবারা বেরিয়ে আসে 12টা 10-15 নাগাদ। তার মিনিট 15-20 বাদেই বিধাননগর সাউথ থেকে 4-5 জন অফিসার আসেন, এসে আমাকে গাড়ি করে সোজা বিধাননগর সাউথ পুলিশ স্টেশনে নিয়ে যাবে। সেখানে নিয়ে যাওয়ার পর আমার কাছ থেকে আমার মোবাইল তো প্রথম থেকেই পুলিশের কাছে ছিল 3টা থেকে, আমি আমার মোবাইল হাতে পাইনি। মাঝখানে একবার খালি মাকে ফোন করতে এই দিয়েছিল সাঁতরাগাছি থানাতে। কিন্তু তারপরে যখন বিধাননগর সাউথ থানায় আমাকে নিয়ে যাওয়া হয়, আমার কাছ থেকে ওয়ালেট নিয়ে নেওয়া হয় এবং ফোন তো আমি আর পাইনি, আমাকে সোজা লকআপে ভরে দেওয়া হয়। লকআপে ভরে দেওয়া হয় এবং আমি তখন যে পুলিশ বা কনস্টেবলরা ছিলেন তাদের আমি বলি যে আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দেওয়া হোক। তারা বলেন আজকে কিচ্ছু হবে না, সব যা হবে কালকে সকালে বা থানা থেকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। তো এই বলে আমাকে আটকে রেখে এবং আরও 4-5 জন আসামির সাথে আমাকে কাস্টাডি মানে লকআপ রুমের মধ্যেই রাখা হয়। তারপরে সকালবেলা 10টা সাড়ে 10টার সময় স্যাররা আসেন, এসে আমার আগে যারা লকআপে ছিল তাদের সাথে কথাবার্তা হয়। তারপর 11টা সাড়ে 11টার সময় বড়বাবু আমাকে ডাকেন, ডেকে আমার ফোনটা চান, বলে হোয়াটসঅ্যাপে তুমি কোন গ্রুপে আছো যেগুলো দেখাও। আমি দেখাই আমি 2টো গ্রুপে ছিলাম, একটা হচ্ছে ইস্ট বেঙ্গল ফ্যামিলি আর একটা হাওড়া মশাল বাহিনী। এই 2টো গ্রুপের মেম্বার আমি ছিলাম। তো বড়বাবুর কাছে তারপর একটা ফোন আসে এবং এই 2টো গ্রুপে কোনো ইললিগাল অ্যাক্টিভিটি হয়নি এই ধরনের কোনো কথা হয়তো বড়বাবুর কাছে আসে। তো উনি আমাকে ক্লিন চিট দেন যে এরকম কোনো গ্রুপের মেম্বার মানে যেখান থেকে ভায়োলেন্স ছড়ানো হয়েছে সেই ধরনের গ্রুপের কোনো মেম্বার আমি ছিলাম না। তো ক্লিন চিট দেওয়া হয় এবং বলে তোমার বাবা মাকে ডাকো। তো বাবা মা সেই সময় আসে। তার সেই বাবা মা আসার পর আমি জানতে পারি সকাল 6টার সময় আমার বাবা আর মা সাঁতরাগাছি থানায় গেছিলেন। আমাকে যে রাত 1:30টার সময় সাঁতরাগাছি থানা থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে সেটা সকাল 6টার সময় তারা আমার বাবা মাকে জানান না। 2 ঘন্টা অপেক্ষা করান, 8টার সময় তাদেরকে জানানো হয় যে ট্রান্সফার হয়ে গেছে। তখন আমার বাবা মা আমার জেঠুর সাথে কথা বলে, সব্যসাচীবাবুর সাথে কথা বলেন। তখন স্যার হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে আমার মামলা ওঠে স্যারের মাধ্যমে এবং সেখানে প্রশ্নটা এটা না, প্রশ্নটা হচ্ছে যে এই লাইভটা করার কারণ এটাই যে আপনারা কেউ ভয় পাবেন না, রজত ভয় পায় বা রজতের মতন যে ফুটবল লাভার্সরা আছে ওটা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে কেউ ভয় পাচ্ছে না। ভয় না পাওয়ার সময় এসেছে, অনেক ভয় পাওয়া হয়েছে। এই যে পুলিশকে স্যার স্যার বলছিল আর বলবে না, পুলিশকে দেখলে স্যার বলবে না, বন্ধ করে দেবে। কারণ স্যার শব্দটা শুনতে গেলে তার কিছু যোগ্যতা লাগে। পুলিশ যদি পুলিশের কাজ কনফার্ম করেন তাহলে তাদেরকে স্যার বলা হবে, আর যদি পুলিশ পুলিশের কাজ না করে, পুলিশ যদি কোনো ব্যক্তির যদি নিজেদের ইচ্ছা পূরণ করতে চান তাহলে তাদেরকে যা বলার তাই বলা। দেখুন এই জন্যেই এসছি এখানে। আমি আসার কারণ হচ্ছে গতকাল রাত্রিবেলা আমাকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের হাওড়া জেলা কমিটির সম্পাদক কমরেড সরোজ দাস আমাকে ফোন করেন রাত্রিবেলা, তখন প্রায় 12:30 পৌনে 1টা বাজে, এবং এই ঘটনাটির উল্লেখ করে বলেন যে বিগার্ডেন অঞ্চলে এই ঘটনা ঘটেছে, এই তো আমাকে সকালবেলা কিছু ব্যবস্থা করতে হতে পারে। আমি বলি যোগাযোগ করতে। তারপরে তো সরোজ আর ফোন করেনি, আমি ধারণা করেছিলাম রাত্রির মধ্যে বিষয়টা মিটে গেছে। সকালবেলা উঠে তখন সবে বেরোবো সেই সময় আমার কাছে রজতের বাবা ফোন করে এবং এই ভয়াবহ ঘটনাটি আমার কাছে আসে এবং আমিও তখন আমাদের যে আইনজীবী টিম ইতিমধ্যে তৈরি হয়েছে ইন সলিডারিটি উইথ আরজিকর এবং ইন সলিডারিটি উইথ অল ডেমোক্রেটিক মুভমেন্টস, আমরা যেখানে বলেছি সমস্ত আইনি সহায়তা সবাইকে দেবো। যে যেখানে গ্রেপ্তার হবেন, যে যেখানে আটকাবেন, ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে কল দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে সমস্ত আইনি সহায়তার দায়িত্ব আমাদের থাকবে। আমরা যারা প্রগতিশীল আইনজীবী, গণতান্ত্রিক আইনজীবী, আমরা দেব যে কোনো মানুষকে দলমত নির্বিশেষে যদি এই সরকারের দ্বারা আক্রান্ত হয়। এবং স্বাভাবিকভাবে তার একটা রিয়াকশন আপনারা দেখেছেন, আজকে 2জন ডাক্তারবাবুকেও ডেকেছিলেন, কিরকম কত মানুষ হেঁটেছেন। একা কেউ বাঁচতে পারবেন না, সবাইকে একসঙ্গে রাখতে হবে। আজকে দেখেছেন ডক্টর সুবর্ণ গোস্বামী, ডক্টর মৃণাল সরকার, তারা কিরকম ভাবে লালবাজার ঢুকেছেন এবং পুলিশ ভয় পেয়েছে, এবং ভয় পেয়েছে বলেই আজকে ওরা ফুটবলের উপর আক্রমণ করছে, ফুটবল লাভার্সদের উপর আক্রমণ করছে, সংস্কৃতির উপর আক্রমণ করছে। তা যাই হোক, এখানে বিভাগের সভাপতি আছে, তা সভাপতি 2-1 কথা বলো, বার্তা দাও
বার্তা এটাই থাকবে যে আজকের ডেটে দাঁড়িয়ে যেভাবে ফুটবলের উপরে আঘাত নেমে আনা হচ্ছে, যেভাবে ফুটবল বড় ম্যাচ, যে বাঙালির আবেগের বড় ম্যাচ, ডার্বি ম্যাচ, যে ম্যাচ দেখার জন্য গোটা যুবভারতীর 65,000 থেকে 70,000 70,000-এর দর্শক মাঠে ভিড় করে, সেই খেলা দেখা থেকে তাদেরকে বঞ্চিত করা হলো। এবং সেটার জন্য যখন সমস্ত ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা কালকে যুবভারতীর সামনে গেল, কিভাবে আমাদের পুলিশরা, রাজ্যের পুলিশ কিভাবে সাপোর্টারদের উপরে আঘাত আনলো। তো এখন যে পরিস্থিতিটা চলছে, এই পরিস্থিতিতে ফুটবল রাবার্স থেকে শুরু করে ছাত্র, যুব, মহিলা সবাই আক্রান্ত। এর থেকে আমাদের রেহাই পাওয়ার জন্য আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ডিওয়াইএফআই, বিঘাটেন আঞ্চলিক কমিটি, এই আমাদের রজত যে বন্ধু, সেই রজতের পাশে আগেও ছিল, সবসময় থাকবে। কালকে রাত্রির থেকে যখন আমরা খবর পাই, আমরা আমাদের ডিওয়াইএফআই এর আমরা সমস্ত মেম্বার, আমরা রাত থেকে শুরু করে আজকে সকাল অবধি ওর ঘরের লোকের সাথে আমরা কথা বলেছি। কথা বলে দেন আমরা সভ্যতার সাথেও আমরা কথা বলেছি। সভ্যতার সাথে কথা বলে কিভাবে ছেলেটাকে, অন্তত সেই একটা রাত, যে ছেলেটাকে বিনা কারণে একটা রাত যেভাবে লকআপের ভেতরে রাখা হলো, যে অন্যায় করা হলো, এর অন্যায়ের বিরুদ্ধে ডিওয়াইএফআই লড়ছে, আজকেও লড়ছে, বিগত দিনেও লড়বে। তাহলে ওই একটি কথা রইল, এবং যদি তা বলবে তার আগে একটাই কথা না আপনি বলতে হবে, কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল নিজেই জানি না আজকে কি হয়েছে ইস্টবেঙ্গল, তাই তো? একটাই কথা, সেটা হচ্ছে কেউ কোনো ভয় পাবেন না। নোবডি ইজ অ্যালোন, উই আর ইউনাইটেড উইথ স্ট্যান্ড, ডিভাইডেড উইথ ফল। এই সময়টা একসাথে থাকবেন। আপনি যে কোনো রাজনীতি করতে পারেন, আপনি ধর্ষণের বিরুদ্ধে যদি হন তাহলে জাস্টিস ফর আরজি কর আপনি দাবি করছেন। আপনি যদি খেলার পক্ষে হন তাহলে রজতদের মতো এই খেলোয়াড়দের পাশে থাকবেন। এটাই আমাদের পবিত্র কর্ম। তৃণমূল করুন, বিজেপি করুন, সিপিএম করুন, কোনো দল না করুন, কিন্তু এই লড়াইগুলোতে নোবডি ইজ অ্যালোন, এটাই হচ্ছে মেসেজ। বুঝতে পারবো বিষয়টা হচ্ছে, গতকাল একটি ছেলেটি পড়াশুনো করুক, চাকরি করুক, আর নির্বিবাদী পাড়ার একটা মানে কোট আনকোট ভালো ছেলেকে পুলিশ হঠাৎ করে তুলে নিয়ে চলে গেল। কেন? পুলিশ নিজের ইমেজটা না সাধারণ মানুষের কাছে এমন একটা করে রেখেছে যে পুলিশ দেখলে উড়ি বাবারে জুজু আসছে, এরকম একটা ব্যাপার। পুলিশ সুরক্ষার দায়িত্বে নেই, পুলিশ এখন ভয় দেখানোর দায়িত্বে আছে। মানে এখন ছোটদেরকে যদি ভাত খাওয়ানো হয় তাহলে ওই দেখো পুলিশ আসছে, এটা একদম সার্থক হচ্ছে। পুলিশ আমাদের সাথে নেই, আমাদের বিপক্ষে দাঁড়িয়ে আছে। একটা রাস্তা, তার একদিকে সাধারণ জনগণ, উল্টো দিকে পুলিশ। এটা পুলিশ নিজে থেকেই তৈরি করেছে এই লড়াইটা, এই বিবাদের জায়গাটা পুলিশ নিজে থেকেই তৈরি করছে। ছেলেটা চলে এলো, কারণ তার তো কোনো দোষ ছিল না। সে কি দাগি আসামি যে তাকে হঠাৎ করে পুলিশের ইচ্ছা হলো, খবর পেলাম চ তোকে নিয়ে যাই? সে দাগি আসামি নয়। তার এগেনস্টে এর আগে কোনো 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 মানে পাড়ার লোকেদের পর্যন্ত কোনো বক্তব্য নেই তার এগেনস্টে। যে ছেলেটা অন্যের বাড়িতে ঢিল ছুটতো না, এরকম কোনো বক্তব্যও নেই। কেন তুলে নিয়ে গেল এর কোনো কারণ এখনো পর্যন্ত পুলিশ জানাতে পারছে না। সেটা তো জানাতে হবে তাকে ভবিষ্যতে। মানে এইভাবে তো সবটা পুলিশ মনে করলো দাঁড়িয়ে ফেলে দিলাম, দাঁড়িয়ে হয়ে গেল, তা তো হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ছেলেটা চলে এলো, ছেলেটাকে নিয়ে চলে আসা হয়েছে, কিন্তু মানসিক জায়গাটা, আজকে আমরা ঘরের মধ্যে অনেকে আছি, অনেকে এসছিলেন, অনেকে আরো আসবেন, কিন্তু আজ বাদে কাল আমরা চলে যাব, তার মানসিক ক্ষতিপূরণটা তো পুলিশ করতে পারবে না। সেই জায়গাটা আজকেও হয়তো অফিস যেতে রাস্তায় যখন বাসে করে যাবে, দেখবে সাইডে ট্রাফিক পুলিশ দাঁড়িয়েছে, ওর ব্যাগ দিয়ে মুখ লুকোবে, হয়তো মানসিক জায়গাটা সেরকম করে দিয়েছে। তো এগুলোর উত্তর তো পুলিশকে দিতে হবে, এবং তার জন্য আমরা ডিওএফআই, এসএফআই এবং অন্যান্য আমরা বরাবরই লড়ে এসেছি, আজও লড়বো। এবং শুধুমাত্র লড়ছি এদের জন্যই, নিজের জন্য, আপনার জন্য, সবার জন্য লড়ছি। আর আরজি করের যতদূর কথা, আরজি করের ইস্যুটা, এটা শুধুমাত্র আরজি করের নয়, এটা আমার বাড়ি, এটা আপনার বাড়ি। আমি বলবো যে যাদের মনে হয় যে তাদের বাড়িতে একটি হলেও কন্যা সন্তান আছে, বা তারা মনে করে যে ভবিষ্যতে, এটা অনেকেরই ইচ্ছা থাকে আমার না একটা মেয়ে হবে, এইটা যাদের মানসিকতায় আছে, তারা আজকে সবাই মিলে একসাথে লড়াটাই আমাদের এটাই উচিত। আর সব থেকে বড় কথা, সবার আগে প্রশ্ন ওঠা দরকার যে একজন মহিলা মুখ্যমন্ত্রী শাসিত রাজ্যে মহিলারা সেই কামদানি থেকে পার্কস্ট্রিট থেকে শুরু করে আজ পর্যন্ত এত আনসেফ কেন?
এটা এই প্রশ্নটা আপামর জনসাধারণের দল মত রং বর্ণ নির্বিশেষে নবান্নের কাছে এই প্রশ্নটা করা দরকার যে আপনি সত্যতলা থেকে বসে বসে কি দেখছেন? আপনি কিছু দেখতেই পাচ্ছেন না। আপনি দেখছেন আপনার মেয়েরা কত আনসেফ আছে, লক্ষ্মী ভান্ডার আছে, কন্যাশ্রী আছে, বিয়ের জন্য টাকা দিচ্ছেন, সুরক্ষার জন্য কোথায় লোক বলবৎ করছেন? আপনি ভাইদেরকে সাজান যে না এইভাবে করবে না ভাই, ছোট ভাই তোমরা বোনেদেরকে সুরক্ষা দাও, বোনেদেরকে। কথা কেউ একা নন, আর এই পুলিশে ভয় পাওয়ার দরকার নেই। পুলিশকে হাসির খোরাক বানানোর সময় হয়েছে। এই রজত মামলা পড়বে, আমরা যা ওর অপমান হয়েছে তার শোধ আইনের পথেই নেব। ধন্যবাদ।